নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন ভৌতিক গল্পে আপনাকে স্বাগত জানাই। আজকের এই এপিসোডে আপনাকে নিয়ে যাব এক অন্ধকারাচ্ছন্ন রহস্যময় জগতে, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে ভয়ঙ্কর অনুভব। তবে হ্যাঁ, সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনি কোন ধরনের ভৌতিক গল্প শুনতে বেশি পছন্দ করেন। সেটা কি ইমোশনাল কোনো ভৌতিক গল্প, নাকি ভীষণই ভয়াবহ রক্ত হিম করা কোনো ভয়ঙ্কর গল্প, অথবা গ্রাম বাংলার মাঠঘাট পুকুরপাড় অন্ধকার গলির সেই চিরচেনা ভুতুরে কাহিনী, যেখানে লোককথা আর বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে থাকে। অবশ্যই কমেন্ট করে জানান আপনার পছন্দের ভৌতিক গল্প কোনগুলি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর কাহিনীর সূত্রপাত। আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর দিয়ে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের কাহিনী। শুরু হচ্ছে লেখিকা সুচন্দ্রা করের কলমে অপয়া রাতের ডাক। আচ্ছা, আপনারা কি কর্মফলে বিশ্বাস করেন? জানেন তো, আমি আগে বিশ্বাস করতাম না। তবে আমার সাথে যা ঘটেছে তারপর বিশ্বাস না করে কোনো উপায় নেই আমার। আমি কে এখন বলবো না। আমি কে সেটা আপনারা কাহিনী শেষ হলে নিজেরাই বুঝতে পারবেন। মন দিয়ে শুনবেন কিন্তু। গল্পটা দুই বন্ধুর, তাদের নাম অরুণাভ দাস আর নিশীথ অধিকারী। সবে তখন ক্লাস 8-এর পড়াশোনা শুরু হয়েছে। ক্লাসের প্রথম দিন। ক্লাসরুমে শিক্ষক ক্লাস নিচ্ছেন। এমন সময় একটা নতুন ছেলে এলো ক্লাসে। টিচার বললেন সবাই ওকে যেন নিজের বন্ধু হিসেবে মেনে নেয়। তারপর তাকে ভিতরে আসতে বললেন। কিন্তু ছেলেটি ভিতরে ঢুকতেই সবাই ওকে দেখে হো হো করে হেসে উঠল। কিন্তু সবাই হাসলেও সেদিন ক্লাসের একজন ওই নতুন ছেলেটিকে দেখে হাসেনি। বরং সবার হাসির জন্য ছেলেটির ইতস্তত ভাব দেখে তার বড্ড খারাপই লাগছিল। সে সবার উদ্দেশ্যে বলল, এই তোরা থামবি, কি হচ্ছেটা কি? ছেলেটি ক্লাস টপার। সেই ছোট্টবেলা থেকেই প্রথম হয়ে আসছে প্রতিবার, কখনো দ্বিতীয় হয়নি। তাই ক্লাস আর শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ছেলেটি বেশ জনপ্রিয় ছিল। সব ছাত্ররা প্রায় তার কথা শোনে। তার এমনভাবে সবাইকে চুপ করতে বলাতে সেই নতুন ছেলেটি ওই ছেলেটির দিকে তাকিয়ে একটু হাসল। নতুন ছেলেটির চোখ ছলছল করছে। চোখ দুটো দেখে মনে হয় যেন সে ধন্যবাদ জানাচ্ছে। শ্রেণী শিক্ষক ছেলেটির উদ্দেশ্যে বললেন, তুমি সবাইকে তোমার পরিচয় বলো। ছেলেটি বলল, আমার নাম অরুণাভ দাস। আমি বর্ধমানের একটি ছোট্ট গ্রাম থেকে এসেছি শহরে পড়াশোনার জন্য। ক্লাস টিচার অরুণাভকে একটা নির্দিষ্ট সিট দেখিয়ে তাতে বসতে বললেন। কিন্তু সেই বেঞ্চে আগে থেকে যারা বসেছিল তারা তৎক্ষণাৎ শিক্ষকের কথা শুনতে পেয়ে পুরো বেঞ্চ জুড়ে নিজেরা তাদের ব্যাগ ছড়িয়ে বসল। অগত্যা এরকম কাণ্ড দেখে ক্লাস টপার নিশীথ অরুণাভকে ডেকে তার পাশে বসতে বলল। অরুণাভ তার পাশে বসে বলল, ধন্যবাদ। তোমার নাম কি? সে বলল, আরে কোনো ব্যাপার নয়, তুমি এখন থেকে এই বেঞ্চেই বসো আমার সাথে। এখানে আমি ছাড়া আর কেউ বসে না। আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। আর কিছু দরকার হলে আমাকে বলো। আর আমার নাম নিশীথ অধিকারী। অরুণাভ বলল, ঠিক আছে। পরদিন নিশীথ ক্লাসরুমে ঢুকে দেখে অরুণাভ বেঞ্চে বসে একটা বই নিয়ে নাড়াচাড়া করছে। নিশীথ এসে বলল, গুড মর্নিং অরুণাভ। গুড মর্নিং, বসো বসো। তা একটা কথা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, তুমি গ্রাম থেকে এই শহরের এই স্কুলে ভর্তি হতে এলে কেন? তাও আবার এই সময়। তোমাদের স্কুলে কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ক্লাসগুলো নেই? আমাদের গ্রামের স্কুলে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায়। আসলে আমার ডাক্তার হওয়ার খুব ইচ্ছে।
আমি শহরের স্কুল থেকে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেলে ডাক্তারিতে ভর্তি হতে সুবিধা হবে, তাই আমি একটু কষ্ট করে এখানে ভর্তি হলাম। বা সে তো খুব ভালো কথা। অল দ্য বেস্ট, খুব মন দিয়ে পড়ো, কোনো অসুবিধা হলে আমায় বলতে পারো, কেমন? অরুণাভর মাথা হ্যাঁবাচক ইঙ্গিতে দুবার নাড়িয়ে আবার বইয়ের পাতাগুলো দেখতে শুরু করে। তখন দিন 10 কেটে গেছে। অরুণাভ নতুন স্কুলের পড়াশোনা এখনো আয়ত্ত করতে পারেনি। ক্লাসের শিক্ষক বা শিক্ষিকা কিছু পড়া ধরলে ঠিকমতো বলতেও পারে না। বারবার এটা কি ওটা কি জিজ্ঞেস করতে থাকে শিক্ষকদের। ক্লাসের সবাই খুব হাসাহাসি করতে থাকে অরুণাভকে নিয়ে। নিশীথ প্রতিবারের মতো সেইবারেও এক নির্ভেজাল বন্ধুত্বের পরিচয় দিয়ে অরুণাভর পাশে থাকে। পুরো 111 জন ছাত্রছাত্রীর মধ্যে ওই একা একজন যে অরুণাভকে বন্ধু বলে মনে করে, একেবারে নিজের বলে মনে করে। নিশীথ শহরের একজন নামিদামি ব্যবসায়ীর একমাত্র পুত্র সন্তান। নিশীথ কিছু চাওয়ার আগেই তার কাছে সবটা চলে আসে। আর অন্যদিকে অরুণাভ গ্রামের এক গরিব ঘরের ছেলে। সে অতি কষ্টে শহরে থেকে প্রায় একবেলা না খেয়েই পড়াশোনা করে দিন কাটাচ্ছে নিজের স্বপ্ন পূরণের জন্য। মাতৃহারা অরুণাভ আর শহরের ধনী ব্যবসায়ী ছেলে নিশীথ, এই দুই বিপরীত মেরুর ছেলে দুটো যে কবে বন্ধু থেকে দুই ভাইতে পরিণত হয়েছে সেটা কেউ টেরই পায়নি। নিশীথ অরুণাভকে নিজের ছোট ভাইয়ের মতোই ভালোবাসে। অরুণাভ কখনো স্কুলে টিফিন নিয়ে যেতে পারত না, তাই প্রতিদিন নিশীথ বেশি করে খাবার নিয়ে যেত ওর জন্য। নিশীথ নিজের প্রতি মাসের হাত খরচের টাকা দিয়ে অরুণাভের জন্য প্রয়োজনীয় বই, খাতা, কলম ইত্যাদি কিনে দিত। আর এইভাবেই দেখতে দেখতে কেটে যায় 6টা মাস। ক্লাসে অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হয়ে যায়। কিছুদিন পর যেদিন পরীক্ষার খাতা বেরোয় সেদিন অঝোরে বৃষ্টি হতে থাকে সকাল থেকেই। অরুণাভর স্কুলে আসতে গিয়ে বৃষ্টিতে তার স্কুলের জুতো ছিঁড়ে যায়, ফলে তার স্কুলে পৌঁছতে দেরি হয়। সাধারণত অরুণাভ কখনোই স্কুলে দেরিতে পৌঁছায় না। সেদিন সে যখন ক্লাসরুমে ঢোকে তখন পরীক্ষার খাতা দেওয়া শুরু হয়ে গিয়েছে। অরুণাভ নিজের বেঞ্চে গিয়ে বসতেই শ্রেণী শিক্ষক তাকে খাতাগুলো দিয়ে বললেন, শোনো অরুণাভ, ভালো করে পড়াশোনা করো, না হলে এই স্কুলে কিন্তু তুমি থাকতে পারবে না। কিন্তু সেবারের অর্ধবার্ষিকী পরীক্ষায় অরুণাভ ফলাফল করল খুবই খারাপ। যখন ফলাফল বেরোলো তখন সে দেখল খুবই কম নম্বর পেয়ে পাশ করেছে। এত কম নম্বর দেখে অরুণাভ খুবই হতাশ হয়ে পড়ে। সেদিন দুপুরে সে কিছু খায় না, কারোর সঙ্গে কথাও বলে না। ছুটির সময় সে আগেই দৌড়ে স্কুল থেকে বেরিয়ে যায়। নিশীথ স্কুলে তাকে অনেক খোঁজাখুঁজি করে সেদিন, কিন্তু না পেয়ে দৌড়ে যায় স্কুলের পেছনে থাকা সেই বট গাছটার কাছে। নিশীথ জানত অরুণাভ কখনো মনে দুঃখ পেলে সেই বট গাছের নিচে গিয়ে বসে। নিশীথ দেখল অরুণাভ বটগাছের তলায় বসে কাঁদছে। তার হাতে রয়েছে পরীক্ষার খাতা। নিশীথ বলল, অরুণাভ, তুমি কাঁদছো কেন? একবার কম নম্বর পেয়েছো তাতে কি হয়েছে? এর পরের বার তুমি ভালো নম্বর পাবে। তোমাকে আমি পড়াশোনায় সাহায্য করব, তুমি চিন্তা করো না। অরুণাভ কাঁদতে কাঁদতে বলল, এত কম নম্বর পেলে যে আমি ডাক্তার হতে পারবো না নিশীথ। তুমি জানো আমি কেন ডাক্তার হতে চাই? নিশীথ সত্যি জানত না যে অরুণাভ কেন ডাক্তার হতে চায়। সে কখনো জিজ্ঞাসা করেনি। এই ডাক্তার হওয়ার পেছনে যে কোনো কারণ থাকতে পারে সেটা নিশীথের ধারণা ছিল না। তাই নিশীথ আগ্রহের সাথে জিজ্ঞেস করে, তুমি তো আমাকে কখনো বলোইনি যে তুমি কেন ডাক্তার হতে চাও। আজ তোমার মনে যা আছে তুমি আমাকে বলো, তারপর কাল থেকে নতুন করে সব শুরু করো। আমি তোমার সাথে সবসময় আছি। অরুণাভ কাঁদতে কাঁদতে বলে, বছর 4 আগে আমাদের গ্রামে কলেরা মহামারী রোগ ধরা পড়ে। বিনা চিকিৎসায় অনেকেই মারা যায়, আর সেই সাথে আমার আমার মাও মারা যায়। আমার মা আমাকে খুব ভালোবাসতো, আর তখনই আমি ঠিক করি আমি বড় হয়ে ডাক্তার হব। এই জন্যই আমার ডাক্তার হতে চাওয়া। এটা এটা আমার শখ নয়,
এটা আমার প্রয়োজন। আমি যদি কোনো একজনেরও প্রাণ বাঁচাতে পারি তাহলে মনে করতে পারবো আমার মা আমার কাছে ফিরে এসেছে। কথাগুলো শুনে নিশীথের চোখে জল চলে আসে। সে বলে, হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি অবশ্যই ডাক্তার হবে। তোমায় আমি সাহায্য করব পড়াশোনায়। এবার চোখ মুছো আর বাড়ি চলো। পরদিন স্কুল ছুটি ছিল। নিশীথ পৌঁছে যায় অরুণাভর মেসে। নিশীথের হাতে একটা বাক্স ছিল, সেটা কাগজ দিয়ে মোড়ানো। আরে নিশীথ, এত সকাল সকাল তুমি এখানে? নিশীথ বাক্সটা অরুণাভর হাতে দিয়ে বলল, শুভ জন্মদিন অরুণাভ, এই নাও তোমার উপহার। আরে তুমি কেমন করে জানলে যে আজ আমার জন্মদিন? আমি তো কখনো তোমায় বলিনি। তুমি না বললেই যে আমি জানতে পারবো না, সেটা তুমি কেমন করে ভাবলে? যারা আমার কাছে একটু স্পেশাল তাদের সমস্ত ব্যাপারে জানাটা আমার কর্তব্য। আর তুমি আমার সব থেকে ভালো বন্ধু বলে কথা। নাও নাও, এবার এটা দেখে বলো তো উপহারটা কেমন লাগলো। অরুণাভ ঝটপট কাগজ সরিয়ে বাক্সটা খুলে দেখে। ভিতরে থাকা উপহার দেখে তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে আসে। বাক্সর ভেতর থেকে বের করে আনে একজোড়া নতুন জুতো। সত্যি সে এক অপূর্ব দৃশ্য। তবে দুই বন্ধুর মধ্যে এই আবেগপ্রবণ মুহূর্তটাকে দেখার জন্য সেখানে কোনো মানুষ উপস্থিত ছিল না। দেখতে দেখতে কেটে যায় আরো 6টা মাস। তখন স্কুলে বার্ষিকী পরীক্ষার ফল বেরিয়েছে। সেইবার স্কুলের সবাইকে আশ্চর্য করে প্রথম স্থান অধিকার করে অরুণাভ। এই প্রথমবার দ্বিতীয় হল নিশীথ, আর তার ভাগের প্রথম স্থান দখল করল অরুণাভ। অরুণাভ শুধু যে নিশীথের থেকে বেশি নম্বর পেয়েছে তা নয়, অরুণাভ স্কুলের বিগত 12 বছরের ইতিহাস ভেঙে সব থেকে বেশি নম্বর পেয়ে 9ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। সবাই অরুণাভর এমন পরিবর্তনে ভীষণ খুশি, আর সব থেকে বেশি খুশি হয়েছে নিশীথ। সময় এগিয়ে চলে, দিন কেটে যায় মাসের পর মাস। দেখতে দেখতে 9ম থেকে 10ম শ্রেণীতে আবারও উচ্চ মানে উত্তীর্ণ হয় অরুণাভ। আর নিশীথ ধীরে ধীরে নিজের স্থানচ্যুত হতে থাকে। অরুণাভ দিন দিন যত পড়াশোনায় ভালো হতে থাকে, নিশীথ ততই যেন অবনতির দিকে এগিয়ে যায়। অরুণাভ নিজের উন্নতিতে এতটাই মগ্ন হয়ে পড়ে যে সে দেখতেই পায় না তার প্রিয় পরিপাটি বন্ধুটা কেমন করে যেন অগোছালো হয়ে যেতে শুরু করেছে। যে বন্ধুটা তার খারাপ দিনে এতটা তার পাশে ছিল, আজ সে নিজের এই সূর্যের প্রথম কিরণের মতো উজ্জ্বল জীবনের পর্বে সেই বন্ধুটার ধীর গতিতে হারিয়ে যাওয়াটা টেরই পায়নি। ধীরে ধীরে কেন জানি না একদিন একটা সময় আসে যখন বন্ধুত্বটা না ভেঙে জুড়ে থাকার মতো হয়ে যায়। আর তারপর আসে সেই বহু অপেক্ষাকৃত দিনটা। এবারের ফলাফলে অরুণাভ খুব ভালো নম্বর পেয়ে পাশ করে। সে শুধু নিজের স্কুলের নয়, বরং গোটা শহরের মধ্যে সব থেকে বেশি নম্বর পেয়েছে। আর অন্যদিকে নিশীথ, যে কিনা কখনো প্রথম থেকে দ্বিতীয় হয়নি, সেই উজ্জ্বল নক্ষত্রের মতো ছাত্রটি এবার সবাইকে অবাক করে দিয়ে ফেল করে গেল। খুব বড় একটা মানসিক ধাক্কা পায় নিশীথ। তবে যে সময় নিশীথের পাশে তার প্রিয় বন্ধু অরুণাভের থাকা উচিত ছিল, সেই সময় অরুণাভ নিজের খুশিতে আত্মহারা হয়ে নিশীথের কাঁধে হাত রেখে বলল, নিশীথ ভাই, তোমার এত অবনতি কি করে হলো? আমি তোমার থেকে পড়াশোনায় সাহায্য নিয়ে দেখো আজ কত ভালো নম্বর পেলাম, আর তোমার এ কি হাল? আমি খুবই দুঃখিত তোমার জন্য। তবে তুমি চিন্তা করো না, দেখো পরের বার তুমিও পাশ করে যাবে। আচ্ছা ভাই, এখন আমি যাই। অরুণাভ চলে যায়, আর নিশীথ চুপ করে সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকে। নিশীথ আসলেই বুঝতে পারছিল না যে তার সাথে এইবার কি ঘটে গেল। এমনটা তো তার সাথে হওয়ার কথা ছিল না, তাহলে কেন হলো এমন? সেইবার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার সময় অনেক আকথা কুকথা শুনতে হয়েছে নিশীথকে। কেউ বলেছে
তার এখন নাকি মুখ দিয়ে কোনো কথাই সরছে না। একটা সময় ছিল যখন সে প্রথম হওয়ার জন্য কি অহংকারটাই না দেখাতো, আর এখন কি অবস্থা। নিজেরই বন্ধুদের মুখ থেকে নানান ধরনের কুকথা শুনতে হলো তাকে, কিন্তু সব কথা শুনেও নিশ্চুপ থাকে নিশীথ। সে শুধু মনে মনে ভাবে সেই কথাগুলো। যখন অরুণাভ প্রথম এই স্কুলে ভর্তি হয়, যখন ওর লেখাপড়ার জন্য নিশীথ কতই না সাহায্য করেছে, ওর পাশে থেকেছে, তখন অরুণাভর কম নম্বর পাওয়াতে সবাই ওর ওপর হাসলেও নিশীথ কখনো হাসেনি, ওর পাশে ছিল, ওর চোখের জল মুছিয়ে দিয়েছিল। কিন্তু আজ যখন অরুণাভর কাছে সব আছে, তখন নিশীথ বড্ড একা পড়ে গেছে। অরুণাভ তখনও আসেনি। একবারের জন্য সে জানতেও চেষ্টা করেনি যে নিশীথ কেমন আছে। সময় থেমে থাকে না, তাই সে আবার ওই স্কুলে ওই একই ক্লাসে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে আগের মতোই। তখন অরুণাভ উঁচু ক্লাসের ছাত্র, নিশীথের সাথে কথা বলতেও দ্বিধা বোধ হয়। নিশীথ স্কুলের শুরুর কিছুদিন গেছিল অরুণাভর সাথে কথা বলতে, কিন্তু অরুণাভ কিছু না কিছু অজুহাতে কথা না বলার রাস্তা খুঁজে নেয়। নিশীথ বুদ্ধিমান ছেলে, সবটা বুঝতে পারে, তাই সে অরুণাভর সাথে আর কথা বলতে যায় না। নিশীথ পড়াশোনায় মনোযোগ দেয়, আর দেখতে দেখতে কেটে যায় আরও একটা বছর। সেদিন মাধ্যমিকের ফলাফল ছিল নিশীথে। সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে ফলাফলে। নিশীথ স্কুলে পৌঁছেছে, কিন্তু তখনও স্কুলে ফলাফল ঘোষণা হয়নি। নিশীথ তখন স্কুলের গেট দিয়ে ভেতরে ঢুকছে। অরুণাভ তাকে দেখে তার দিকে ছুটে যায়, তারপর জিজ্ঞেস করে, এই নিশীথ, আরে কি হলো ফলাফল? নিশীথ চুপ করে থাকে। হয়তো নিশীথ অরুণাভর মুখ দেখে কিছু একটা বোঝার চেষ্টা করছিল, হয়তো সবটাই বুঝতে পেরেছিল, তাই সে বরাবরের মতোই গম্ভীর মুখে চুপ করে দাঁড়িয়ে থাকে। নিশীথকে চুপ করে থাকতে দেখে অরুণাভ নিজে থেকে আন্দাজ করে বলে উঠল, ও এইবারও? ছাড়ো, কি বার করা যাবে? শুনেছিলাম এইবার নাকি আগের বারের থেকে অনেক কঠিন প্রশ্ন এসেছিল পরীক্ষায়, তাই তো আমার তোমার জন্য ভয় লাগছিল। তবে তুমি কিন্তু পড়াশোনা ছেড়ে দিও না। এবারও না হয় পাশ করোনি, তবে দেখো পরের বার নিশ্চয়ই পাশ করবে। আমি আসি। নিশীথ একটু হালকা হেসে চলে যায়। কিছু সময় পর স্কুলের প্রধান শিক্ষক সবাইকে স্কুল গ্রাউন্ডে জমায়েত হতে বলেন। সবাই জমায়েত হওয়ার পর শিক্ষক বললেন, ছাত্ররা, আজ আমাদের স্কুলে খুব গর্বের একটা দিন। এই বছর মাধ্যমিকে আমাদের স্কুলের ছাত্র শুধু এই শহরের মধ্যেই নয়, গোটা রাজ্যে প্রথম হয়েছে। আগের বার অরুণাভর থেকেও বেশি নম্বর পেয়েছে সে। যে হয়েছে তার ব্যাপারে বেশি কিছু বলবো না, কারণ সে প্রথম থেকে খুব ভালো ছাত্র ছিল। মাঝে অল্প পড়াশোনায় গাফিলতি হলেও এবার সে দেখিয়ে দিয়েছে যে সে সত্যিই একজন ভালো ছাত্র, আর সে হলো নিশীথ অধিকারী। নিশীথ, এদিকে এসো, আর তোমার রেজাল্ট নিয়ে যাও। ফলাফল শুনে অরুণাভর তো চক্ষু চড়ক গাছ। সে আশ্চর্য হয়ে নিশীথকে জিজ্ঞেস করে, তুমি এটা জানতে? আগে বললে না তো? আমি যদি আগেই বলে দিতাম তাহলে একটু আগেই তোমার মুখে ফুটে থাকা সেই হাসিতে এমন কালো মেঘ জমাটা দেখতে পারতাম না তো, তাই না অরুণাভ? এই ছিল তাদের মধ্যে শেষ কথা। নিশীথ উঠে যায় একাদশ শ্রেণীতে, আর অরুণাভ তখন দ্বাদশ শ্রেণীতে। সেইবার স্কুলে একটা ভয়ানক ঘটনা ঘটে যায়। দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তদন্ত করে জানা যায় সেটা অরুণাভ করেছিল, যাতে পরীক্ষায় সে সব থেকে বেশি নম্বর পেতে পারে তার জন্য। আর যেদিন সব জানাজানি হয়ে যায় আর স্কুল থেকে অরুণাভর পরীক্ষা বাতিল করে দেওয়া হয়, সেই রাতেই অরুণাভ আত্মহত্যা করে। এই ঘটনাতে নিশীথ আশ্চর্য হয়ে যায়। খবরটা পেয়ে নিশীথ খুব আঘাত পায়। বেশ অনেকদিন যাবৎ নিজেকে ঘরবন্দি করে রাখে।
যতই হোক ঝগড়া, তাও প্রিয় বন্ধু, তার মৃত্যু মেনে নেওয়া খুবই কঠিন। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। নিশীথ তার পড়াশোনা শেষ করে কাজের সন্ধানে চলে যায় অন্য দেশে। বেশ কিছু বছর বিভিন্ন জায়গায় কাজ করার পর চাকরিতে বদলি হয়ে একদিন নিশীথ আবার ফেরত আসে নিজের শহরে। অবশ্য এর পেছনে একটা কারণ আছে। হঠাৎ করে নিশীথের সাথে যেন অদ্ভুত অদ্ভুত সমস্ত ব্যাপার ঘটে চলেছে। একদিন রাতে নিশীথ নিজেকেই ছাদের পাঁচিলের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে চমকে ওঠে। তড়িঘড়ি সেখান থেকে নেমে আসে। কি, আমি তো ঘরে ঘুমিয়েছিলাম, ছাদে এলাম কেমন করে? আরে এখানে উঠলাম কি করে? হে ভগবান, আজ তুমি বাঁচিয়ে দিলে। কি যে হচ্ছে কদিন ধরে আমার সাথে। এই ঘটনার ঠিক 2-3 দিন পরেই নিশীথ মাঝরাতে ঘুম থেকে জেগে ওঠে। ঘুমন্ত অবস্থাতেই সে যেন নিজের হাতটা পুড়ে যাওয়ার একটা অনুভূতি অনুভব করে। ঘুম ভেঙে সে দেখে সে গ্যাস ওভেন জ্বালিয়ে তার আগুনের মধ্যে নিজের হাতটা রেখে দিয়েছে। নিশীথের হাতটা অনেকটা জ্বলে গেছে। সেই রাতে কোনো রকম হাতে মলম লাগিয়ে সে শুয়ে পড়ে। হঠাৎ করে এমনটা হওয়ার পেছনে কোনো কারণ খুঁজে পায় না সে। মনে মনে ভাবে হয়তো কাজের চাপে ঠিকঠাক ঘুম না হওয়ার জন্য উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সব। সেদিন ল্যাপটপটা নিয়ে কাজে বসেছিল সে। হাতে ব্যথা থাকায় অফিসে যেতে পারেনি। খাবারটাও ফ্ল্যাটে অর্ডার করে দিয়েছিল। কিন্তু কাজ করতে করতে হঠাৎ করে একসময় লোডশেডিং হয়ে যায়। তখন চারিদিকে দুর্ভেদ্য অন্ধকার। নিশীথ নিজের ফোনে টর্চ লাইট জ্বালাতে গিয়ে দেখে ফোনে চার্জ নেই। বিছানা থেকে উঠে হাতড়াতে হাতড়াতে রান্নাঘরের দিকে এগিয়ে যায় মোম জ্বালানোর জন্য। কিন্তু মেঝেতে পা রাখতে কিছুতে একটা হোঁচট খেয়ে নিশীথ ধূপ করে মেঝের ওপর পড়ে যায়। তার নাকে কিছু একটা গন্ধ ভেসে আসে। সে বুঝতে পারে এটা গ্যাসের গন্ধ। তীব্র গ্যাসের গন্ধে পুরো ঘর ভরে গেছে। নিশীথের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। নিশীথ তার 2 হাত দিয়ে নাক মুখ ঢেকে রাখে। তাও যেন গন্ধটা তার প্রতিটা শিরা উপশিরার মধ্যে রক্ত প্রবাহে মিশে যাচ্ছে ধীরে ধীরে। নিশীথ চিৎকার করতে যায় সাহায্যের জন্য, কিন্তু তার গলা দিয়ে ঠিকমতো আওয়াজ বেরোচ্ছে না। সারা শরীর দরদর করে ঘামছে। নিশীথ জ্ঞান হারাবে ঠিক সেই মুহূর্তে দরজায় কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের শব্দটা আরো একবার হলো। তারপর আরো 2 বার আওয়াজ হওয়াতে নিশীথের চোখ খুলে ধরফর করে উঠে বসে। সে দেখে সে ল্যাপটপে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তখনই ও লক্ষ্য করে নিজের ফোনটার দিকে তাকিয়ে। ফোনটা হাতে তুলেই দেখে ফোনে যথেষ্ট পরিমাণে চার্জ আছে। তখনও দরজার ওপাশ থেকে কেউ কলিং বেল টিপে যাচ্ছে। নিশীথ বলল, কে? দরজার ওপাশ থেকে কথা আসে, স্যার, আপনি কি বাড়িতে আছেন? আমি আপনার খাবারটা নিয়ে এসেছি। ও হ্যাঁ, দাঁড়ান, আমি আসছি। দরজা খুলে নিশীথ বলে, আমি খুব দুঃখিত দাদা, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, দয়া করে কিছু মনে করবেন না। না, ঠিক আছে। লোকটি চলে গেল। নিশীথ খাবার নিয়ে দরজা বন্ধ করে আবার নিজের বিছানায় বসে ভাবতে থাকে তার সঙ্গে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে। এমন ঘুমের মধ্যে চলাফেরা করা অথবা বাজে স্বপ্ন দেখা, এই ধরনের সমস্যা তো আগে কখনো ছিল না। হঠাৎ এখন কেন হচ্ছে? নিশীথ প্রায়ই ভয়ের স্বপ্ন দেখে। কখনো সে দেখে নিজেকে হত্যা করছে, আবার কখনো কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হচ্ছে।
রাতের বেলায় নানান জায়গায় অস্বাভাবিক অবস্থায় সে নিজেকে আবিষ্কার করে। ঘটনাগুলো অফিস কলিগদের জানাতে তারা বলল এসব নাকি কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। সে যেন যত তাড়াতাড়ি সম্ভব একজন জ্যোতিষ দেখায়। হয়তো তার সময়টাই খারাপ চলছে। একজন জ্যোতিষের ফোন নম্বর নিয়ে তার সঙ্গে দেখাও করে নিশীথ, কিন্তু কোনো লাভ হয় না। বরং দিনে দিনে আরো সবকিছু যেন আরো খারাপের দিকে এগিয়ে যায়। যে স্বপ্ন কয়েকদিন পরপরই নিশীথের শান্তি কেড়ে নিচ্ছিল, সেটা এখন রোজ হতে শুরু করেছে। দিনের পর দিন এমন ভয়াবহ ঘটনার সাক্ষী হয়ে নিশীথ তখন এক প্রকার পাগলের মতো হয়ে যায়। তারপর আসে সেই দিনটা, যে দিনের অপেক্ষা অনেক বছর ধরে কেউ করছিল। ডিসেম্বর মাস, এক শীতের দুপুরের সময়। নিশীথ তার ক্লান্ত শরীরে নিজের ঘরের ঝুল বারান্দায় রাখা একটা ধুলো মাখা চেয়ারের উপর বসে রোদ পোহাচ্ছে। গত 2 দিন ধরে সে স্বপ্ন দেখেনি। সে ভাবে হয়তো তার ওই বিভীষিকাময় রাতের অবসান ঘটেছে। সত্যি অবসান ঘটেছিল, তবে একটু অন্যভাবে। অনেকদিন পর নিশীথ শান্ত চিত্তে বসে বাইরের দৃশ্য দেখতে থাকে। কখন যে দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসে সেটা সে বুঝতেই পারে না। সন্ধে হয়ে যাওয়ার পর নিশীথ ঘরে চলে আসে। এমন সময় হঠাৎ কিসের একটা আওয়াজে পিছন ফিরে দেখতেই তার রক্ত প্রবাহ যেন বন্ধ হয়ে যায়। সারা শরীর বেয়ে ঘাম ঝরতে শুরু করে। চারিদিকটা কেমন যেন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে যায়। সে তার প্রতিটা হৃদস্পন্দন পৃথক করে শুনতে পায়। নিশীথ দেখে সে এইমাত্র যেই চেয়ারটা থেকে উঠে আসলো, সেই চেয়ারটায় কেউ বসে আছে। নিশীথ নিজের সমস্ত সাহস একত্রিত করে একবার ঢোক গিলে বলে, কে আপনি? এই চেয়ারে কখন বসলেন? তবে নিশীথের প্রশ্নের কোনো উত্তর আসে না। নিশীথ আবারও একই কথা জিজ্ঞেস করে, কে আপনি বলুন? কিন্তু তখনও কোনো উত্তর আসে না। ধীরে ধীরে নিশীথ লোকটির কাছে এগিয়ে যায়। তারপর আলতো করে তার কাঁধে হাত রাখে। লোকটি নিশীথের দিকে ফিরে তাকায়। কি? এ তো সে নিজেই। তার গলাটা কাটা, গল গল করে রক্ত বেরোচ্ছে সেই কাটা অংশ দিয়ে। আর যে ছুরি দিয়ে গলা কাটা হয়েছে সেটা তার নিজের হাতেই ধরা। সে তো এখনো জীবিত, তাহলে এমনটা কি করে সম্ভব? নিশীথ ভয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। আর তখনই তার তন্দ্রা ভাঙে। জ্ঞান ফিরে আসতেই সে দেখে সে তার চেয়ার থেকে পড়ে গেছে মেঝেতে। সেই মুহূর্তে নিশীথ এতটাই ক্লান্ত আর মানসিক ভারসাম্য বজায় রাখতে অক্ষম যে ঘটনাগুলোতে প্রথমে ভয় পেলেও পরে মনে পড়তেই জোরে জোরে হাসতে থাকে। নিশীথ তখন উন্মাদের মতো সারা ঘর জুড়ে ছুটাছুটি করছে আর চিৎকার করে বলছে, কে কে তুই? সামনে আয়। এমন আড়ালে থেকে আঘাত না করে সামনে এসে আঘাত কর। ক্ষমতা থাকে তো সামনে আয়। কথাগুলো বলতে বলতে সে আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নার ভিতরের অবয়ব নিশীথের উদ্দেশ্যে তখন বলছে, আমি তো এখানেই আছি, তুমি আমায় দেখতে পাচ্ছ না নিশীথ? নিশীথ তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমার প্রতিচ্ছবির আড়ালে থেকে আমার ক্ষতি করে নিজেকে খুব শক্তিশালী মনে করছে না? ক্ষমতা থাকলে নিজের রূপে আমার সামনে এসো, তাহলে তোমার ক্ষমতা বুঝবো। কিছুক্ষণ
সব কিছু নিস্তব্ধ। তারপর হঠাৎ ঘরের সব আলো নিভে যায়। ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস ভরে যেতে থাকে। নিশীথের কানে আসে খুব চেনা একটা কণ্ঠস্বর, কিন্তু বিকৃত। আমায় ভুলে গেছ নিশীথ? কে কে তুমি? সামনে এসে কথা বলো। এত লুকোচুরি কিসের তোমার? বেশ, তবে তাই হোক। আর কোনো লুকোচুরি নয়। নিশীথ নিজের কাঁধের কাছে কারণ নিঃশ্বাসের শব্দ পেয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে, আর তারপর চমকে উঠে তার মুখ থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে আসে। কি অরুণাভ, তুমি তুমি না তুমি না মারা গিয়েছিলে? অরুণাভ হাসতে থাকে, আর তার হাসার সাথে সাথে তার মুখ থেকে গল গল করে বেরিয়ে আসে তাজা রক্ত। অরুণাভর মুখ থেকে বেরিয়ে আসা রক্ত ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ে। অরুণাভ বলে, আমি যে আর বেঁচে নেই ভাই। তুমি তো আমাকে শেষবারের মতো দেখতেও গেলে না, তাই তো আমি এলাম তোমার সাথে দেখা করতে। না না, আমি তোমাকে দেখতে চাই না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। না বন্ধু, তা হয় না। তুমি তো বলেছিলে আমরা সারা জীবন একসাথে থাকবো। তাহলে এখন এমন করে বলো কেন? তাই নাকি? তা বড় আজ মনে পড়লো তোমার আমার কথাগুলো। আর যখন আমার তোমাকে দরকার ছিল তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, তাই বলে তুমি আমায় মেরে ফেললে? না না না, আমি তোমায় কেন মারতে যাব? আমি তো তোমায় মারিনি। তুমি তো আত্মহত্যা করেছো। আমি কেমন করে তোমায় মারলাম? তুমি একটা খুনি নিশীথ। তুমি একটা খুনি। তুমি হিংসা করতে আমায়। তাই জন্যই তো তুমি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে সেটা আমার ঘাড়ে চাপিয়ে আমায় ভাসিয়ে দিলে, যাতে আমি পরীক্ষা দিতে না পারি। আর তুমি আমার ভালো নম্বর পাওয়ার পর থেকে আমার উপর হিংসে করা শুরু করে দিয়েছিলে। তোমাকে আমি পড়িয়ে ভালো নম্বর পেতে সাহায্য করেছিলাম। তোমার জন্য বাকিরা আমায় বাজে কথা শুনিয়েছে। এরপর তুমি বলছো তোমার উপর আমার রাগ হবে না? তুমি আমায় সাহায্য করেছো পড়াশোনাতে, তাতে কি কখনো আমি তোমায় না করেছিলাম নিজে পড়তে? তুমি নিজে কেন পড়তে না? কেন সব সময় একটা ঘোরের মধ্যে থাকতে, আমায় নিয়ে হিংসা করতে, আর প্রতিশোধের বশে তুমি আমার জীবন নষ্ট করলে নিশীথ। তুমি ভালো নম্বরে পাশ করার পর আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলে, তাই আমি রাগে এমনটা করেছিলাম। তবে আমি ভাবতে পারিনি তুমি আত্মহত্যা করবে। আমি তোমাকে শায়েস্তা করতে চেয়েছিলাম, মেরে ফেলতে নয়। তুমি যে তোমার সাথে কথা না বলার দোষ দিচ্ছ আমায়। আমি সেটা কেন করেছিলাম জানার চেষ্টা করোনি কখনো? নিজেই তো সব ভেবে নিয়েছিলে। মানে কি কারণ ছিল? তোমার বাবা। মানে আমার বাবা কি করেছিল? মনে আছে তোমার সেই দিনের কথা, যখন আমি ভালো নম্বর পাওয়াতে
তুমি আমার জন্য নতুন স্কুল ব্যাগ নিয়ে আমার কাছে এসেছিলে। তোমার চশমা কেনার টাকা দিয়ে কিনেছিলে। সেটা তোমার বাবা জানতে পেরে 2 দিন পর আমার মেসে এসে আমাকে শাসিয়ে যান, যাতে আমি আর তোমার সাথে না মিশি। আমি যদি তাও তোমার সাথে কথা বলি, তাহলে তিনি আমার এই শহরে পড়াশোনা বন্ধ করিয়ে দেবে। তোমার বাবার অনেক ক্ষমতা, অনেক টাকা, অনেক পয়সা। স্কুলে তোমার বাবার কথা সব শিক্ষক শিক্ষিকা শুনবেন। আমি ভয় পেয়ে যাই। অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে এই শহরে পড়াশোনা করতে এসেছিলাম। তাই তখন আমি আমার পড়াশোনাটা বেছে নিলাম। ঠিক করেছিলাম একবার কলেজ ভর্তি হয়ে তোমাকে সবটা বলে দেব। তবে তুমি আমায় সেই সময়টা দিলে না। তার আগেই আমায় ক্ষমা করে দাও ভাই। আমি বড়ই ভুল বুঝেছিলাম তোমায়। আমি হাত জোর করে বলছি, আমায় ক্ষমা করে দাও। তা হয় না নিশীথ। তুমি যে ভুল করেছো তার শাস্তি তোমায় পেতেই হবে। তোমাকেও সেইভাবে মরতে হবে। আমি যেভাবে মরেছি তোমাকেও ঠিক ততটাই কষ্ট পেতে হবে, ঠিক একইভাবে। তুমি না আমার প্রিয় বন্ধু। তোমাকে তো আমার কষ্টটা উপভোগ করতেই হবে। আমি যেভাবে নিজেকে শেষ করেছি, তোমাকেও ঠিক সেইভাবেই শেষ করব। তারপর 2 বন্ধুতে একসাথে শান্তিতে থাকবো। এরপর নিশীথ তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। ঘরের সব আলো জ্বলে ওঠে। নিশীথ যন্ত্র চালিতের মতো সোজা রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে গ্যাসের সিলিন্ডার বের করে তার নজেলের মুখ দিয়ে স্বাচ্ছন্দ্যে গ্যাস নিজের দেহে ভর্তি করতে থাকে। তারপর দেশলাই কাঠি জ্বালিয়ে সেটা সোজা নিজের মুখে পুড়ে দেয়। নিমেষের মধ্যে নিশীথের শরীরের ভিতরের অংশটা জ্বলে যায়, তবে বাইরে থেকে অক্ষত থাকে তার দেহটা। নিশীথের মৃত্যু হয়। আমার কাহিনী তো শেষ হলো। এবার বলুন তো, আপনাদের কি মনে হয় আমি কে? শুনলেন অপয়া রাতের ডাক। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। তাহলে চলুন ঝটপট দেখে নিই আমাদের আগের গল্পে কারা কারা সঠিক উত্তর দিয়ে কমেন্ট করেছিলেন। বারাসাত থেকে অমিত ঠাকুর, হাওড়া সাঁকরাইল থেকে ইমরান লস্কর, মেদিনীপুর থেকে মোমরেজ মীর, রাজস্থান থেকে সলমান, জনার্দন সরেন রুবি থেকে, নদিয়া শান্তিপুর থেকে ভারতী মল্লিক, নিউ টাউন থেকে অভিজিৎ মণ্ডল, বেহালার শিবরামপুর থেকে দেবশ্রী মণ্ডল, ঝাড়খণ্ড থেকে আরবাজ, শোভাবাজার থেকে গায়ত্রী, হুগলি থেকে রূপসা গাঙ্গুলি, রাঁচি থেকে সুমিতা চক্রবর্তী, বাগনান থেকে রাশেদ, দক্ষিণ 24 পরগনা থেকে রিম্পা দাস, নদিয়া বাতকুল্লা থেকে শুভঙ্কর, রামরাজাতলা থেকে দীপঙ্কর, বাঁকুড়া থেকে রামতনু, সাঁতরাগাছি থেকে মিঠুন এবং হাবড়া থেকে পিঙ্কি চক্রবর্তী। এছাড়াও অনেকেই সঠিক উত্তর দিয়ে কমেন্ট করেছেন, কিন্তু আপনারা আপনাদের নাম এবং ঠিকানা লেখেননি। অনুগ্রহ করে এর পরবর্তী গল্পে যখনই আপনি কমেন্ট করবেন আপনার নাম এবং আপনার ঠিকানা মেনশন করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে
আরও একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।